হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং ডেন্সিটি। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। ক্লাস 9-এর ইতিহাস বলো কিংবা 5th সেমিস্টারের যে ইতিহাস রয়েছে তোমাদের ইউরোপের ইতিহাস, সেখানে খ্রিস্টাব্দ তোমার অষ্টাদশ শতক থেকে ঊনবিংশ শতক পর্যন্ত যে ইতিহাস, অর্থাৎ ফরাসি বিপ্লব এবং ফরাসি বিপ্লবের পরে নেপোলিয়নের উত্থান এবং নেপোলিয়নের পতন পর্যন্ত যে তোমাদের ইতিহাসটা রয়েছে, সেটাই তোমাদের আমি আলোচনা করব। সেখানে একের পর এক ধারাবাহিকভাবে কার উত্থান হলো এবং কার পতন হলো, ঠিক আছে, সেটা কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব, ঠিক আছে। তো সেটার জন্য আমি একটা ড্রাফট তৈরি করেছি। তোমরা দেখতে পাচ্ছ যে ফরাসি বিপ্লব এখান থেকে শুরু হচ্ছে 1789 এবং সমাপ্তি ঘটছে তোমার ফরাসি বিপ্লবের পর নেপোলিয়নের উত্থান ঘটবে, নেপোলিয়নের পতন ঘটবে। তো শেষ করব আমি 1815 সেই সময়টাতে। তো ইতিহাস যেখানে চালু হচ্ছে, ঠিক আছে, ফরাসি বিপ্লবের আগে, ঠিক আছে, তো সেই সময়কার ইতিহাসটা আমাদের কিছুটা জানতে হবে। তো সেই সময় তোমরা জানো যে ইউরোপের ইতিহাসে 3টি শ্রেণী ছিল। একটা ছিল অভিজাত শ্রেণী, আর একটা ছিল যাজক শ্রেণী, আর একটা ছিল সমাজের বঞ্চিত, নিপীড়িত, ঠিক আছে, কৃষক শ্রেণী, ঠিক আছে, ছোটোখাটো ব্যবসা বাণিজ্যে যাদেরকে আমরা সাকুলেট বলে জানি, ঠিক আছে, সেই শ্রেণী, বুর্জোয়া শ্রেণী। তো অভিজাত শ্রেণী কারা? অভিজাত শ্রেণী ছিল তোমার যাদের কাছে অধিক পরিমাণে, ঠিক আছে, ফ্রান্সের অধিক পরিমাণে সম্পদ রয়েছে, ঠিক আছে, তারা যেটাকে অ্যারিস্টোক্রেটিক ক্লাস বলা হয়, ঠিক আছে। তো অর্থাৎ অভিজাতদের কাছে প্রচুর পরিমাণে সম্পদ থাকতো, ধন সম্পদ থাকতো, কিন্তু তাদের একটা সুবিধা, কিন্তু তারা অনেকটা সুবিধাভোগী ছিল। অর্থাৎ তাদের কাছে মানে ফ্রান্সের অধিকাংশ সম্পত্তি রয়েছে, কিন্তু তারা কখনো রাজাকে কর দিত না, ঠিক আছে, অর্থাৎ তারা বিশেষ অধিকার উপভোগ করত। তারপর যাজক শ্রেণী। যাজক শ্রেণী কারা ছিল? যাজক শ্রেণী ছিল যারা ধর্মযাজক, অর্থাৎ সেখানে পোপরা, পোপ মানে হচ্ছে যে তোমার চার্চের গির্জার যে হেড, ঠিক আছে, ধর্মযাজক, তাদের প্রতিপত্তি ছিল। তারপর ছিল তোমার সাকুলের শ্রেণী, বুর্জোয়া শ্রেণী, ঠিক আছে, অর্থাৎ মানে সমাজের সর্বনিম্ন স্তরের যারা, ঠিক আছে, খেটে খাওয়া চাষি, ছোটোখাটো ব্যবসায়ী, তারা। তো তাদের কাছে, ব্যবসায়িকদের কাছে, ঠিক আছে, তাদের কাছে খুবই কম পরিমাণে সম্পদ থাকতো, কিন্তু তাদেরকে অতিরিক্ত পরিমাণে কর দিতে হতো। এইরকম তোমার সমাজ ব্যবস্থা চলছে, ঠিক আছে। তো এবার এখানে আসার আগে আমি আরেকটা বলি, তার মানে সেখানে সমাজ ব্যবস্থাটা আমরা বুঝতে পারলাম যে সমাজের 3টি ভাগ রয়েছে। তারপর কারা বেশি সুবিধাভোগী ছিল সেটাও দেখলাম, অভিজাতরা সুবিধাভোগী থাকছে। আর এবার ধর্মযাজক দ্বারা থাকতো না, অভিজাত শ্রেণীটা বলি, অভিজাত শ্রেণীতে যে রাজা থাকতো, মানে অ্যাকচুয়ালি যে রাজা থাকতো সেই সময় রাজা, মানে সেই সময় কিন্তু অন্ধকারাচ্ছন্ন যুগ চলছে, ঠিক আছে, তখনও এনলাইটমেন্ট আর আসেনি। ফরাসি বিপ্লবের অনেক আগেকার কথা বলছি আমরা। ফরাসি বিপ্লবের সময়তে এনলাইটমেন্ট আসবে, তারপর তোমার যেটাকে আমরা জ্ঞানদীপ্তির যুগ বলি, ঠিক আছে, এইগুলো আসবে। তখন মানুষের মধ্যে চেতনা কিন্তু আসেনি, অনেক আগেরকার কথা বলছি আমরা। তো সেই সময়তে কী হয়, তোমার অভিজাতরা অনেক সুবিধা ভোগ করতো। তো রাজা যে থাকতো না, রাজা বলতো যে ঈশ্বর প্রদত্ত তারা, অর্থাৎ ঈশ্বর তাদেরকে সিলেক্ট করেছে, ঈশ্বরের প্রতিনিধি তারা। ধর্মযাজকরা যারা থাকতো তারা বলতো যে তারা ঈশ্বরের যে বাণী রয়েছে, ঈশ্বরের যে নিয়মকানুন রয়েছে, এইগুলো মানে প্রচার করা তাদের হচ্ছে একটা বিশেষ অধিকার। তো এইরকমভাবে তারা মানে সমাজের মানুষদেরকে কিন্তু কী করতো, নিপীড়িত করতো, ঠিক আছে, তাদেরকে মানে দবিয়ে চলতো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে উপর কথা যে সেই সময়কার সমাজ ব্যবস্থাটা কেমন ছিল। তো মানুষ কিন্তু অন্ধকারাচ্ছন্ন, কুসংস্কারাচ্ছন্ন এই সময়ের মধ্যেই চলেছে। তারপর আর একটা শ্রেণীর উদ্ভব ঘটে, সেটাকে বলা হয় দার্শনিকের ভূমিকা। দার্শনিক, তো সেই সময় তোমার মন্তেস্কু, তারপর তোমার বলতে পারো যে রুসো,
ঠিক আছে, এই সব যে দার্শনিকরা রয়েছে তারা কিন্তু সমাজের যে শোচনীয় অবস্থা রয়েছে এর পরিপ্রেক্ষিতে সমাজ ব্যবস্থা কেমন হওয়া উচিত, মানুষের স্বাধীনতা, সাম্য, মৈত্রী, এই সমস্ত জিনিসের কিন্তু সেই সমাজে সূচনা হয়। ঠিক আছে, তারা কিন্তু তাদের গ্রন্থে প্রকাশ করে। তারপর তোমার ধর্মের যে অন্ধ ধর্মের কথা যে আমরা দেখছি, যে সমাজের যে মানুষ ছিল তাদেরকে কীভাবে শোচনীয়ভাবে করা হতো। তো এই রকম পরিস্থিতিতে দার্শনিকদের আছে, উত্থান ঘটে। ঠিক আছে, তো এই দার্শনিকদের ভূমিকা ছিল কিন্তু তোমার ফরাসি বিপ্লবে প্রচুর পরিমাণে, কারণ তারাই সমাজ ব্যবস্থার যে পরিকাঠামো তার নিন্দা করেছে এবং একটা সমাজ ব্যবস্থা কীরকম হওয়া উচিত তার কিন্তু একটা ধারণা কিন্তু দিয়েছে তারা, দার্শনিকেরা। যেমন মন্তেস্কু, রুসো, তাদের যে সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থ বলো, তারপর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কথা যে বলেছে মন্তেস্কু, এই সমস্ত জিনিসগুলো কিন্তু মানুষের মধ্যে জাগ্রত হতে শুরু করে। তারা কিন্তু মানুষের যে নিজস্ব একটা অধিকার রয়েছে, সাম্য বলে কিছু রয়েছে, স্বাধীনতা বলে কিছু রয়েছে, ঠিক আছে, বা কুসংস্কারের মধ্যে যারা যে আবদ্ধ হয়ে আছে, এই কুসংস্কার থেকে কীভাবে বেরিয়ে আসবে এর কিন্তু পথ তারা দেখিয়েছেন দার্শনিকেরা। তো এই সব সময়তে কী হলো, মানুষদের মধ্যে কিন্তু চেতনা, স্বাধীনতার কিন্তু চেতনা হলো, তারপর সাম্যর চেতনা হলো, এই সমস্ত জিনিসের একটা চেতনা জাগছে। ঠিক আছে, আর এবার আমি আবার এখানে আসি যে তাদের যে সমাজ ব্যবস্থা ছিল, অর্থাৎ অ্যারিস্টোক্রেটিক ছিল, মানে যারা অভিজাততন্ত্র ছিল, তারপর ধর্মযাজক ছিল, এরা কিন্তু প্রচুর পরিমাণে সম্পত্তির যে সুযোগ সুবিধা বা বিশেষ অধিকার কিন্তু তারা ভোগ করত। তো এই সময়তে একবার কি হয় যে 1776-এ, ঠিক আছে, 1776-এ আমরা জানি যে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ হয়, আমেরিকা স্বাধীন হয়। তো 1776-এ যখন আমেরিকার স্বাধীনতা যুদ্ধ চলে, তো সেই যুদ্ধ চলাকালীন কী করে ফ্রান্স, ঠিক আছে, ফ্রান্স কিন্তু আমেরিকাকে সাহায্য করে, অর্থাৎ ফ্রান্স কিন্তু আমেরিকার হয়ে কিন্তু লড়াই করে। সেক্ষেত্রে সেই সময়তে রাজা থাকছেন সোরস লুই, ঠিক আছে, সোরস লুই। তো যখন আমেরিকার স্বাধীনতা যুদ্ধে যখন সে সাহায্য করলো আমেরিকাকে ফ্রান্স, তখন কিন্তু অর্থনৈতিক দিক থেকে কিন্তু ফ্রান্স অনেকটাই পঙ্গু হয়েছে। যেই কারণে আমরা একটা মন্তব্য জানি অ্যাডাম স্মিথ একটা গ্রন্থ লিখেছে, দ্য ওয়েলথ অফ নেশন, আমরা জানি। তো এই ওয়েলথ অফ নেশন গ্রন্থেই অ্যাডাম স্মিথ ফ্রান্সকে কিন্তু ভ্রান্ত অর্থনীতির দেশ বলে মন্তব্য করেছেন, ঠিক আছে, ভ্রান্ত অর্থনীতির দেশ বলে মন্তব্য করেছেন ফ্রান্সকে। কারণ সেই সময়তে প্রচুর অর্থ খরচ হয়েছিল এই স্বাধীনতা যুদ্ধে, ঠিক আছে, এবং এই যে এত মানে যুদ্ধতে মানে সাহায্য করার ফলে যে এত খরচা হলো, ঠিক আছে, ব্যয়বহুল একটা যুদ্ধ হলো। তারপর এটা একটা কারণ ছিল, ঠিক আছে, মানুষের মানে ক্ষোভের। আর একটা যেটা কারণ ছিল, সোরস লুইয়ের যে স্ত্রী ছিল মারি আতোয়া, ঠিক আছে, তো মারি আতোয়ার যে বিলাসিতা, অর্থাৎ তার যে লাক্সারি একটা লাইফ মানে ছিল, রানী তো অনেক খরচা করবে, অনেক রকমের মূল্যবান গহনা পরবে, ঠিক আছে, ড্রেস পোশাক থাকবে, কিন্তু এর সমস্ত হওয়া সত্ত্বেও রানী আতোয়া এতটাই বিলাসবহুল ছিল যে প্রচুর পরিমাণে সম্পদ, প্রচুর পরিমাণে অর্থ তার উপর ব্যয় হতো। তো এটা ছিল একটা অর্থনৈতিকভাবে পঙ্গু হওয়ার কারণ। যখন স্বাধীনতা যুদ্ধে যখন মানে সাহায্য করলো আমেরিকাকে, ঠিক আছে, এই সময়তে অর্থনৈতিকভাবে যখন পঙ্গু অবস্থায় রয়েছে ফ্রান্স, সেই সময়তেও কিন্তু এই রানী আতোয়ানের কিন্তু মানে তার যে বিলাসিতা সেটা কিন্তু কমেনি। এমনকি এই সময়তে কী হলো, যেহেতু অর্থনৈতিক অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়েছে, ঠিক আছে, মানুষের কাছে মানুষ কি খাবে, কিভাবে তাদের জীবনটা অতিবাহিত করবে, এই রকম, অর্থাৎ তাদের কাছে খাবারেরও কিন্তু অভাব পড়ে। এমনকি তখন সেই সময়তে মানে অনেক ইনফ্লেশন মানে হচ্ছে মুদ্রাস্ফীতি বাড়লো, মানে প্রচুর মানে সেই সময়তে কী হলো, প্রচুর পরিমাণে কর সাধারণ মানুষের ওপর আরোপ করা শুরু করলো। সাধারণ মানুষ কিন্তু
এতটাই করের মধ্যে লিপ্ত হয়ে পড়েছিল, এতটাই তারা ঋণী হয়ে পড়েছিল সাধারণ মানুষ, যে তাদের কাছে রুটি খাওয়ার জন্যও কিন্তু পয়সা ছিল না। অর্থাৎ তারা যে রুটি পর্যন্ত খাবে, তারা যে খাবার খাবে, তারও কিন্তু সুযোগ ছিল না। অর্থাৎ তারা অর্থনৈতিকভাবে অনেক পঙ্গু হয়ে পড়েছিল। ঠিক আছে, তো এই সময়তে যখন রাজা দেখলো যে এরকম শোচনীয় অবস্থা হয়ে গেছে এই অর্থনৈতিক দিক থেকে, তখন রাজা সোরস লুই একজন তার অর্থমন্ত্রীকে সিলেক্ট করে। ঠিক আছে, তার নাম হচ্ছে তুর্গ। তো তুর্গকে যখন অর্থমন্ত্রী হিসাবে রাজা সোরস লুই নির্বাচন করলো, তখন রাজা অর্থমন্ত্রী তুর্গ দেখছে যে ফ্রান্সের যে এত সম্পদ রয়েছে, সেটা কিন্তু বেশিরভাগই কাদের হাতে রয়েছে? অভিযাজকদের হাতে। ঠিক আছে, তো এই অভিযাজকদের কাছে এত পরিমাণে সম্পদ রয়েছে, কিন্তু তারা কি করছে? তারা কিন্তু রাজাকে কোনো রকম কোনো কর দিচ্ছে না। ঠিক আছে, কর দিচ্ছে না, কিন্তু তারা এত পরিমাণে সম্পদ উপভোগ করছে, অনেক রকম সুযোগ সুবিধা উপভোগ করছে। তারপর রাজা তুর্গ আবার এটাও দেখে যে যে তোমার ধর্মযাজকরা ছিল, তাদের কাছেও চার্চের অর্থাৎ গির্জার যে সম্পত্তি, প্রচুর পরিমাণে সম্পত্তি রয়েছে। ঠিক আছে, তারা আলাদাভাবে ট্যাক্স কালেক্ট করে। তা সাধারণ মানুষকে ট্যাক্স দিতে হতো রাজাকে, প্লাস ধর্মীয় কর হিসেবে কিন্তু কোথায় তাদেরকে চার্চেও কিন্তু কর দিতে হতো। তো তুর্গ যখন প্রধানমন্ত্রী হলো, অর্থমন্ত্রী হলো, তখন দেখছে যে প্রচুর পরিমাণে অর্থ রয়েছে চার্চের হাতে আর অভিজাতদের হাতে। তার কারণে তুর্গ কি করলো? তুর্গ সেই সময়তে অভিজাতদের ওপরে কিন্তু প্রচুর পরিমাণে কর আরোপ করা হলো, যে তোমরা এত সম্পত্তি উপভোগ করছো কিন্তু কর দিচ্ছ না। সেই কারণে তুর্গ অভিজাতদের ওপরে প্রচুর পরিমাণে কর আরোপ করে। আর অভিজাতরা যেহেতু অনেক সুযোগ সুবিধা উপভোগ করত, অভিজাতরা যেহেতু সুবিধাভোগী শ্রেণী ছিল, তো তারা কিন্তু এই জায়গা থেকে কিন্তু বঞ্চিত হতে চাইতো না। অর্থাৎ তারা কিন্তু সম্পূর্ণভাবে চাইতো যে আমি রাজাকে ট্যাক্স দিব না, আমাদের যে বিশেষ অধিকার রয়েছে, এটা কিন্তু আমাদের অধিকারটা রয়ে যাবে। এই কারণে অভিজাতরা কি করে? 1776 থেকে যে সময়তে তারা অর্থনৈতিকভাবে পঙ্গু হয়েছে, যখন তুর্গ কি করলো? অভিজাতদের ওপরে কর আরোপ করলো। ঠিক আছে, তখন কিন্তু অভিজাতরা চাইতো না যে কর দিতে। আর এই সময়তে অভিজাতরা অর্থাৎ বিশেষ সুবিধাভোগী অভিজাতরা কি করলো? অভিজাত বিদ্রোহের সূচনা করলো। তো অভিজাত বিদ্রোহ যখন করলো, তখন যখন অভিজাত বিদ্রোহ হয়, তো তোমরা দেখবে যে তুর্গকে বাদ দেওয়া হবে, তারপর আবার একের পর এক অর্থমন্ত্রী চেঞ্জ করা হবে, পরিবর্তন করা হবে, আর অভিজাতদের ওপরে, তারপর তোমার ধর্মযাজকদের ওপরে কি করা হবে? কর আরোপ করা হবে। তো এই সব পরিস্থিতিতে যখন অভিজাত বিদ্রোহ চলছে, তখন তারা তো এইসব পরিস্থিতিতে যখন অভিজাত বিদ্রোহ চলছে, তারা যেহেতু একের পর এক অর্থমন্ত্রী পরিবর্তন হচ্ছে, আর তারা যেহেতু সুবিধাভোগী ছিল, তো কোনো মতে তারা সমর্থন করতো না, এই কর দিতে চাইতো না। তো সাধারণ মানুষের সাথে হয়ে, ঠিক আছে, এই সাধারণ মানুষের সাথে হয়ে অভিজাতরা একটা বিদ্রোহ সূচনা করে, যেটাকে আমরা অভিজাত বিদ্রোহ নামে জানি। তো অভিজাত বিদ্রোহ যেটা হয়েছিল, এর ফল ছিল সুদূর প্রসারী, অর্থাৎ এর গুরুত্ব অনেকটাই ছিল। কারণ অভিজাতরা নিজেদের স্বার্থ রক্ষার জন্য অভিজাত বিদ্রোহ সূচনা করেছিল, কিন্তু এই যে সাধারণ মানুষ ছিল, তারা কিন্তু অভিজাতদের থেকে যেটা শিখে, সেটা হচ্ছে যে তাদের নিজের অধিকার, তাদের নিজের সাম্য, ঠিক আছে, সমতা। তারপর আমরা এখানে যে দার্শনিকরা দেখেছিলাম, দার্শনিকরা যে সাধারণ মানুষকে তাদের
কুসংস্কার থেকে বেরিয়ে আসা, ধর্মীয় আবদ্ধ থেকে বেরিয়ে আসা এবং তাদের যে শোচনীয়ভাবে যে কর দিতে হয় এই সমস্ত জায়গা থেকে বেরিয়ে আসার জন্য যে দার্শনিকরা যে তাদের গ্রন্থে সাধারণ মানুষকে জাগ্রত করেছে। তো তো প্রথমত এখানে মানুষ জাগ্রত হলো, আর দ্বিতীয়ত অভিজাতদের থেকে শিখলো যে কিভাবে তাদের লড়াইয়ের মাধ্যমে অধিকার অর্জন করতে হয়। তার জন্য অভিজাতরা নিজেদের স্বার্থে করেছিল বিদ্রোহ, কিন্তু এর পরিণত দেখি যে সাধারণ মানুষ ছিল তারা কিন্তু বিদ্রোহ করতে শিখলো তাদের স্বাধীনতার জন্য, তাদের অধিকারের জন্য তারা জাগ্রত হলো। এর ফলে কি হলো যে রাজা যখন দেখলো সাধারণ মানুষ অনেকটা ক্ষিপ্ত হয়ে আছে, আমি কিন্তু ওপর যেহেতু গল্প শোনাচ্ছি তার জন্য আমি এই অভিজাত বিদ্রোহের আরও গভীরে যাচ্ছি না, ডেপথে যাচ্ছি না, কোনো বিষয়েরই ডেপথে যাব না, ঠিক আছে? না হলে সারা দিন হয়ে যাবে কিন্তু আলোচনা শেষ হবে না। আমি অনেকটা ডেপথে যেতে পারবো না এই মুহূর্তে, ঠিক আছে? কারণ প্রত্যেকটা জিনিস নিয়ে আলাদা একটা ভিডিও করা যায়, অভিজাত বিদ্রোহ নিয়ে, দার্শনিকদের ভূমিকা নিয়ে, ঠিক আছে, স্বাধীনতা যুদ্ধ নিয়ে আমেরিকার অনেকটা। তো সাধারণ মানুষ এই মুহূর্তে জাগ্রত হলো, অভিজাতরা কিন্তু তাদের যে সুবিধাভোগী সুবিধা যেগুলো ছিল সেইগুলো থেকে বঞ্চিত হতে চাইছিল না। এই সময়তে রাজা ষোড়শ লুই দেখলো যে সাধারণ মানুষ একবারে জাগ্রত হয়ে উঠেছে, সাধারণ মানুষ তাদের নিজের স্বার্থ তাদের মধ্যে যে জাগ্রত হয়েছে যে সাম্যমৈত্রিকতা, সেখানে এই চাপে পড়ে কিন্তু রাজা ষোড়শ লুই ঘোষণা করেন যে অর্থাৎ 175 বছর পর, দেখতে পাচ্ছ তোমরা, 175 বছর পর একটা সংবিধান সভা আহ্বান করা হবে, ঠিক আছে? এই সংবিধান সভা আহ্বান করা হবে এবং সেখানে কি হবে, সেখানে একটা সংবিধান রচনা হবে যেখানে তার আগে অভিজাত বিদ্রোহ যখন আমরা দেখলাম তখন অভিজাতরা যেহেতু বিদ্রোহী হয়ে পড়েছে তখন তারা ভোট সাধারণ সভায় আহ্বান করেছিল এবং সভাতে অভিজাতদের একটা ভোট আর যাজকদের একটা ভোট আর সাধারণ মানুষের মিলিয়ে এক গোষ্ঠী হিসাবে একটা মাত্র ভোট হতো। তো টোটাল যেহেতু 3টা ভোট হচ্ছে আর কোনো যদি প্রস্তাব আসতো তো প্রস্তাবটাতে অভিজাত আর যাজকরা ভোট দিত, দিয়ে 2:1 হতো যেহেতু, আর সবসময় কিন্তু অভিজাতরা জিততো, ঠিক আছে? তো এর পরিণত স্বরূপ সাধারণ মানুষ যখন ক্ষিপ্ত হলো তখন রাজা বাধ্য হয়ে 175 বছর পরে সংবিধান সভা আহ্বান করলো, ঠিক আছে? যেখানে ভোট দান নিয়ে বিরোধ দেখা দিয়েছিল, গ্রুপ হিসাবে বললাম যেটা, ঠিক আছে? কারণ তারা চেয়েছিল প্রতিটা ব্যক্তি আলাদা আলাদা ভোট দিবে, তাদের আলাদা আলাদা ভোটের মাধ্যমে কোনো প্রস্তাব পাস হবে কি হবে না হবে প্রস্তাবে, সেটা কিন্তু ভোট দান হবে একটা ব্যক্তির জন্য একটা করে ভোটে, ঠিক আছে? তো এই সময়তে কি হবে, তোমার সাধারণ মানুষের সাথে যে সাথ দিবে সেটা হচ্ছে ভার্সাইতে প্রতিষ্ঠিত, ঠিক আছে? 1789 সালে ভার্সাইতে প্রতিষ্ঠিত রোবসপিয়ার কর্তৃক জ্যাকোবিন দল, অর্থাৎ রোবসপিয়ার বলে একজন ব্যক্তি থাকবে, সে সাধারণ মানুষের হয়ে পাশে দাঁড়াবে। তো সাধারণ মানুষকে পাশে দাঁড়াবে অর্থাৎ সে লড়াই করবে একটা নেতা হিসাবে, ঠিক আছে, সাধারণ মানুষের হয়ে। আর এই যে রোবসপিয়ারের যে আমরা জ্যাকোবিন দল দেখব, এই কিন্তু সন্ত্রাসের রাজত্ব শুরু করবে। তো এটা যাব, তো আমি এটা এখানে বলার উদ্দেশ্য হচ্ছে যে এখান থেকে সাধারণ মানুষের হয়ে কিন্তু কথা উঠাবে এই জ্যাকোবিন দলের একজন নেতা, যার নাম হচ্ছে কি রোবসপিয়ার, ম্যাক্সিমাম রোবসপিয়ার। তো রোবসপিয়ারকে এখানে চিহ্নিত করলাম কারণ রোবসপিয়ারের ভূমিকা রয়েছে অনেকটা। তো তাহলে কি হলো, 175 বছর পরে একটা সংবিধান সভা অনুষ্ঠিত হলো যেখানে আলাদা আলাদা মানুষের জন্য একটি করে ভোট দেওয়ার কথা হলো, ঠিক আছে? তো এই সময়তে কি হলো যে সাধারণ মানুষ তারা নিজের ভোট দানের জন্য, নিজের স্বাধীনতার জন্য যখন ক্ষিপ্ত হয়ে উঠলো, ঠিক আছে, তারা যখন
মানে জাগ্রত হলো, এই মুহূর্তে কি হবে, অভিজাতরা যেহেতু নিজের স্বার্থকে করতে পারবে না, মারতে পারবে না, যেহেতু তারা স্বার্থ নিয়েছিল, তো এই সব কথা মানে কিন্তু অভিজাতদের যেহেতু সমাজে অনেকটাই সম্পত্তি রয়েছে, তাদের নিজস্ব একটা ক্ষমতা রয়েছে, তখন রাজা কিন্তু রাজা ষোড়শ লুই কিন্তু চাপে পড়ে তোমার দেখবে যে অভিজাতদের চাপে কিন্তু যেখানে সভা আহ্বান করা হলো, ঠিক আছে, যেখানে সভা হওয়ার কথা ছিল, সেখানে গিয়ে দেখবে যে রাজা ষোড়শলুই কী করেছে, রাজা ষোড়শলুই অভিজাতদের আর যাজকদের নিয়ে একটা সভা অলরেডি চালু করে দিয়েছে, এবং তৃতীয় সম্প্রদায় যারা ছিল, তৃতীয় সম্প্রদায়রা তাদের যে গেট সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ তারা মানে অভিজাতদের চাপে পড়ে রাজা তৃতীয় সম্প্রদায়কে বাদ দিয়ে, ঠিক আছে, প্রথম সম্প্রদায় এবং দ্বিতীয় সম্প্রদায় অভিজাত এবং যাজক সম্প্রদায়, এদেরকে নিয়ে সভা অলরেডি শুরু করে ফেলেছে। এখানে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে, ঠিক আছে, তারা পার্শ্ববর্তী একটা ফাঁকা টেনিস কোর্টে গিয়ে 20 জুন টেনিস কোর্টে শপথ নেবে। তারা শপথ নেবে যে যতদিন না পর্যন্ত তারা একটা সংবিধান রচনা করছে ততদিন তারা ঐক্যভাবে কাজ করবে, হ্যাঁ, আর তারা নিজেদের জন্য একটা সংবিধান রচনা করবে। ফলে রাজা এই অবস্থায় ভয়ে রাজার নীতি স্বীকৃতিবাদ হবে, ঠিক আছে, মানে টেনিস কোর্ট যখন শপথ নিল 20 জুন, ঠিক আছে, তারা শপথ নিল যে তারা নিজেদের স্বার্থে নিজেদের জন্য একটা সংবিধান রচনা করবে, ঠিক আছে। তো রাজা যখন এই কথা জানতে পারলো, রাজা কিন্তু ভীত হয়ে পড়ল যে একদিকে তো অভিজাত সম্প্রদায় আমার উপর ক্ষিপ্ত হয়েছে, সাধারণ মানুষ আর একদিকে ক্ষিপ্ত হয়ে আছে, আমি কার দিকে যাব, মানে কোন পক্ষের দিকে যাবে সেটা কিন্তু রাজা অ্যাকচুয়ালি ঠিক করতে পারছে না, ঠিক আছে। তো টেনিস কোর্টের শপথ দেখলাম, এটাকে বলা হয় টেনিস কোর্টের শপথ। এভাবে রাজা সাধারণ মানুষের কথা মেনে নিল, এবং একটা এখানে দেখতে পাবে যে তোমার বাস্তিল দুর্গের পতন ঘটে। তো রাজা মেনে নিয়েছে তাদের কথা, কিন্তু পার্শ্ববর্তী যে দূর প্রান্তে যে গ্রামগুলো ছিল সেইগুলোতে মানে আতঙ্ক সৃষ্টি হয় সাধারণ মানুষের, যে সেখানে রাজা নাকি তার যে সেনাবাহিনী রয়েছে সেইগুলো নিয়ে তাদেরকে হত্যা করতে আসছে। এটা মহা আতঙ্ক নামে কিন্তু পরিচিত, আমরা এটা জানি, ঠিক আছে, মহা আতঙ্ক বলা হয় এটাকে। তো এই কারণে বাস্তিল দুর্গ ঘটবে। তো তার আগে 7 জুলাই কী হয়েছে, 7 জুলাই একটা কমিটি গঠন করা হলো, মানে তারা যে শপথ নিল টেনিস কোর্টে যে তারা নিজেদের জন্য একটা সংবিধান তৈরি করবে, এইরকম যে সাধারণ মানুষ তৃতীয় সম্প্রদায় যে ক্ষিপ্ত হয়ে আছে এর ভয়ে পড়ে কিন্তু চাপে পড়ে কিন্তু রাজা বলল ঠিক আছে 7 জুলাই একটা কমিটি গঠন করা হোক। আর 7 জুলাইয়ের পর তার দুদিন পরে 9 জুলাই সংবিধান সভার কিন্তু রূপ হলো, ঠিক আছে, মানে রূপদান করলো, অর্থাৎ সংবিধান সভা গঠন করা হলো। আর যখন 9 জুলাই সংবিধান সভা গঠন করা হলো, এই সময়তেই কিন্তু তোমার কি হয়, এখানে একটা লাইন দেখতে হবে যে ডিক্লারেশন অফ রাইট অফ ম্যান অ্যান্ড সিটিজেন, অর্থাৎ সাধারণ মানুষ এবং জনগণের যে একটা অধিকার রয়েছে, এই অধিকারটার একটা ড্রাফট, ঠিক আছে, ড্রাফট মানে হচ্ছে তোমার মানুষের যে অধিকার কেমন হবে, মানুষের কি সাধারণ মানুষ কোন সুবিধা উপভোগ করবে, এই রকম বিষয় নিয়ে কিন্তু একটা মুখপত্র তৈরি করা হবে, অর্থাৎ ড্রাফট একটা কনস্টিটিউশন তৈরি করা হবে, যেটা তোমার পরে দেখবে যে এটিকে কিন্তু সংবিধানের একটি মুখপত্র বা প্রস্তাবনা হিসেবে তৈরি করা হবে, ঠিক আছে, প্রস্তাবনা। তো যখন 9 জুলাই সংবিধান সভা রূপদান করলো, সংবিধান সভা গঠন করা হলো, তখন সেই সময়তে দেখবে সেই যে ঘটনাটা বললাম না যে মহা আতঙ্ক, সাধারণ মানুষরা গ্রামের মানুষরা ভাববে যে রাজা তার সৈন্যবাহিনী নিয়ে আমাদেরকে হত্যা করতে আসছে,
ঠিক আছে। এই জন্য সাধারণ মানুষ সেখান থেকে ক্ষিপ্ত হয়ে তারা বাস্তিল দুর্গ মানে কি পতন ঘটাবে। অর্থাৎ রাজা সোরাসলুই বা রাজতন্ত্রের যে প্রতীক বাস্তিল দুর্গ, ঠিক আছে, সেখানে তারা ভেবেছিল, সাধারণ মানুষ ভেবেছিল যে প্রচুর পরিমাণে সেখানে অর্থ থাকবে, সম্পদ থাকবে, সেই অর্থগুলো তারা লুট করবে। আর তাদের মধ্যে আর একটা ধারণা ছিল যে সেখানে যারা বন্দি ব্যক্তি রয়েছে তাদেরকে উদ্ধার করবে, আর তাদেরই মানে অস্ত্রশস্ত্র নিয়ে কিন্তু রাজার এই রাজতন্ত্রের কিন্তু পতন ঘটাবে। তার কারণে 14 জুলাই 1789 বাস্তিল দুর্গের পতন ঘটবে। আর এটাই তোমার আতঙ্কের কারণ ছিল, যে এই আতঙ্কের কারণেই কিন্তু তারা পতনটা ঘটাবে, ঠিক আছে, সাধারণ মানুষের। তারপর তোমার সংবিধানের রূপদান হলো, ডিক্লারেশন অফ রাইট হলো, ঠিক আছে। তারপর 12 জুলাই তোমার সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি, অর্থাৎ এখানে সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি মানে হচ্ছে যে ধর্মযাজকদের সংবিধান। মানে বিষয়টা হচ্ছে যে আমরা জানলাম যে আগে দেখেছি যে সাধারণ মানুষ ছাড়াও যারা তোমার ধর্মযাজক রয়েছে, ঠিক আছে, চার্চের কাছে প্রচুর পরিমাণে সম্পদ রয়েছে, তো সেই সময়তে সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি বলে একটা সংবিধান তৈরি করা হবে 12 জুলাই, ঠিক আছে, 1790। তো সেই চার্চের যে সম্পত্তি রয়েছে সেটা কিন্তু তোমার বাজেয়াপ্ত করবে সরকার, ঠিক আছে। মানে এখন তো অর্থনৈতিকভাবে দুরবস্থা চলছে, তো চার্চের যে সমস্ত সম্পদগুলো রয়েছে, যে সম্পত্তিগুলো রয়েছে, সেইগুলো কিন্তু সরকার কর্তৃক বাজেয়াপ্ত করা হবে। আর এর পরিবর্তে চার্চকে অ্যাসাইনেট বলে একটা দলিল বা অ্যাসাইনেট বলে একটা কাগজ দেওয়া হবে, ঠিক আছে, স্বীকৃতিপত্র দেওয়া হবে, এটাই অ্যাসাইনেট নামে পরিচিত। তো স্বীকৃতিপত্র দেওয়া হবে অ্যাসাইনেট বলে। তো চার্চের সম্পত্তি বাজেয়াপ্ত করার পরিবর্তে অ্যাসাইনেট দেওয়া হবে, আর এটা হবে সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি নামে, বা বাংলাতে বলা হয় ধর্মযাজকদের সংবিধান। তো 12 জুলাই 1790 তাহলে ধর্মযাজকদের কি করা হলো, কনস্টিটিউশন তৈরি করা হলো। এরপর কি হবে যে সেপ্টেম্বর হত্যাকাণ্ড, 6 সেপ্টেম্বর হত্যাকাণ্ড হবে। তারপর তোমার আমি কিন্তু ধারাবাহিকভাবে একটার পর একটা ঘটনাক্রমে যাচ্ছি, ঠিক আছে। তারপর এটা বেশি সময় ছাড়াছাড়ি হবে না, মানে খুব শীঘ্রই একটার পর একটা ঘটনা আসবে, ঠিক আছে। তারপর 1793 সালে 21 জুলাই সোরসলুই যে রাজা ছিল তাকে গিলিটনে হত্যা করা হবে। গিলিটন কি? গিলিটন হচ্ছে একটা তোমার কি বলছে যে একটা শাস্তি দেওয়ার একটা তোমার যন্ত্র, মানে এই যে ইটা দেখছো এখানে মাথা ভরে রাখবে, আর ওই পারে তার বাকি অংশটা থাকবে, আর ওপর থেকে একটা তোমার অস্ত্র পড়বে বলতে পারো, ঠিক আছে। তো সেটার মাধ্যমে তার মুন্ডুটা, তার মাথাটা তার শরীর থেকে আলাদা করা হবে, এটা তৈরি করে ডক্টর গিলিটন, ঠিক আছে। তো গিলিটনে তাকে হত্যা করা হবে, কাকে? সোরসলুইকে, ঠিক আছে। তো যদিও সোরসলুইকে গিলিটনে হত্যা করা হয়েছিল, কিন্তু সাধারণ মানুষ যে তার মন থেকে যে চেয়েছিল যে রাজাকে হত্যা করা হোক, এমনটা না, এমনটা হয়েছে তার কারণটা আমি বললাম না। এখানে তোমরা দেখবে যে জ্যাকোবিন দলের যে নেতা রোবোস্পিয়ার, এই রোবোস্পিয়ারের নেতৃত্বে রোবোস্পিয়ারের যেহেতু ধারণাই রয়েছে যে আমি সন্ত্রাসের শাসন বা আমি এখানে শাসন ব্যবস্থা পরিচালনা করব, সাধারণ মানুষ সংবিধান তৈরি করছে, তারপর তোমার যে চার্চের সম্পত্তি বাজেয়াপ্ত করছে, এইগুলোতে সাধারণ মানুষকে উৎসাহ দিচ্ছেটাকে, এখানে তোমার রোবোস্পিয়ারই কিন্তু সাধারণ মানুষের সাথে কিন্তু মিলেমিশে তাদের সাহায্য করে কিন্তু তাদেরকে কাজ করাচ্ছে। সাধারণ মানুষ না চাইলেও কিন্তু রোবোস্পিয়ার কর্তৃক সোরসলুইকে 21 জানুয়ারি 1793 সোরসলুইকে গিলিটনে হত্যা করা হয়।
আর এটাই ছিল রোবসপিয়ারের একটা তোমার চাল, কারণ রোবসপিয়ার তো চেয়েছিল যে সে সেখানে শাসন শুরু করবে। আর এরই ফলস্বরূপ 1793 কিন্তু তোমার 2 জুন থেকে নিয়ে 1794 27 জুলাই পর্যন্ত যে 11 মাস কিন্তু তোমার ফ্রান্সে সন্ত্রাসের রাজত্ব শুরু হবে, যেটাকে রেড টেরর বলা হয়। ঠিক আছে, সন্ত্রাসের রাজত্ব। তো সন্ত্রাসের রাজত্বর উত্থানটা আমরা দেখলাম যে এখানে দেখলাম যে 1789 সাধারণ মানুষের হয়ে কিন্তু কাজ করছে রোবসপিয়ার, জ্যাকোবিন দলের নেতা রোবসপিয়ার। আর এই রোবসপিয়ারই কিন্তু মানে চাইছে যে যাতে সোরাস লুইকে পদ থেকে মানে পদচ্যুত করা হয় এবং তাকে হত্যা করা হয়। ঠিক আছে, তাহলে কিন্তু মানুষের কাছে যেহেতু সেখানে ফ্যাকাল্টি তৈরি হবে, সেখানে মানে শূন্যতা তৈরি হবে, আর মানুষ কিন্তু সেই সময় তাকে মানে সে যেহেতু একজন নেতা হিসাবে রয়েছে, সেখানে কিন্তু তার খুব সহজেই কিন্তু তার মানে সাম্রাজ্য মানে সূচনা করতে পারবে, তার শাসন ব্যবস্থার শুরু করতে পারবে। এই কারণে কিন্তু সোরাস লুইকে মানে বন্দি করে কিন্তু তাকে মানে চাল হিসাবে বলতে পারো রোবসপিয়ারে। তো এই 11 মাস কিন্তু তোমার যে রাজত্ব করেছিল সেটাই কিন্তু তোমার সন্ত্রাসের রাজত্ব নামে পরিচিত, এই রোবসপিয়ার কর্তৃক সন্ত্রাসে। তো রোবসপিয়ার ছিল একজন মানে দূরদর্শ একজন ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি। ঠিক আছে, তো সে সন্ত্রাসের রাজত্ব শুরু করবে। তারপর আমরা দেখব কি যে থার্মেডীয় প্রতিক্রিয়া। এবার যখন সন্ত্রাসের রাজত্ব শুরু হবে, ঠিক আছে, এখানে সন্ত্রাসের রাজত্বর মধ্যে কিছু কথা বলি যে তো রোবসপিয়ার যখন সন্ত্রাসের রাজত্ব শুরু করবে 13 মাস, 11 মাস বলেছিলাম, সরি, তো 13 মাস হবে ওটা। তো 13 মাস যে সন্ত্রাসের রাজত্ব শুরু করে, ঠিক আছে, মানুষকে যাতে আকর্ষণ করতে পারে তার প্রতি, সেই কারণে সে গণনিরাপত্তা কমিটি চালু করবে। তারপর তোমার সাধারণ নিরাপত্তা কমিটি, তারপর ল অফ সাসপেক্ট মানে সন্দেহের আইনে কাউকে যে গ্রেপ্তার করা হবে, আর গ্রেপ্তার ব্যক্তির যে বিচার করা হবে তার জন্য একটা ট্রাইব্যুনাল মানে আদালত গঠন করবে। তারপর তোমার ল অফ ম্যাক্সিমাম মানে তোমার বাজারের যে দ্রব্যমূল্য রয়েছে সেইগুলো যাতে প্রচুর পরিমাণে দাম না বেড়ে যায়, সেই কারণে কিন্তু ল অফ ম্যাক্সিমাম নির্ধারণ করা হবে যে এর বেশি কিন্তু মানে দাম যাতে না হয়। তো অবশ্যই এই শোচনীয় অবস্থা যখন চলছিল, তো সন্ত্রাসের রাজত্বর কিন্তু প্রয়োজন ছিল। ঠিক আছে, সন্ত্রাসের রাজত্বর মধ্যেই কিন্তু সেই সমাজ ব্যবস্থাটা অনেকটা স্টেবল হয়েছিল। আর এই সন্ত্রাসের রাজত্বর পরে তোমার এখানে 13 মাস শাসন করছে সন্ত্রাসের রাজত্ব। এরপরে 1794 27 জুলাইয়ে থার্মেডীয় প্রতিক্রিয়া শুরু হবে, যেটাকে হোয়াইট টেরর বলা হয়। তো এই থার্মেডীয় প্রতিক্রিয়া কি 14 মাস শাসনে থাকবে। ঠিক আছে, 14 মাসের জন্য। মানে বিষয়টা কি, সন্ত্রাসের রাজত্বে যে ল অফ সাসপেক্ট বলো, তারপর আদালত তৈরি করেছে, তারপর নিরাপত্তা কমিটি তৈরি করেছে। তো এই জিনিসগুলো যেহেতু সে অনেকটা মানুষকে শোচনীয়ভাবে তাকে কি করছে মানে মানুষের হয়ে কিন্তু সে শাসন ব্যবস্থা চালাচ্ছে, দেখাচ্ছে, কিন্তু মানুষকে যেহেতু যে শোচনীয়ভাবে পরাজয় মানে কি করছে, দমন করছে, মানুষকে সে লুটছে বলতে পারো। তারপর সাধারণ মানুষকে সে প্রচুর পরিমাণে হত্যা করছে, রাজাকে হত্যা করছে। এই সমস্ত জিনিসগুলো দেখে কিন্তু সাধারণ মানুষের মধ্যে আবার সেই সন্ত্রাস মানে আবার সেই বিপ্লবী ভাব শুরু হয়, এবং সে যেগুলো তৈরি করেছিল ল অফ ম্যাক্সিমাম বলো, তারপর তোমার ল অফ সাসপেক্ট, এইগুলো সব আবার ধ্বংস করা হয়। যে সাধারণ মানুষের হয়ে তুমি আমাদের হয়ে মানে শাসনে এলে, আর আমাদেরই আবার করছো মানে শোচনীয়ভাবে পরাজয় করছো, আমাদেরকে
মানে হত্যা করছো, সাধারণ মানুষকে প্রচুর পরিমাণে হত্যা করছো। তো এর ফলস্বরূপ, ঠিক আছে, সন্ত্রাসের রাজত্বের ফলস্বরূপই তোমার হোয়াইট টেরর বা থার্মেডীয় প্রতিক্রিয়া হচ্ছে। ঠিক আছে, থার্মেডীয় প্রতিক্রিয়া বলছে যে মানে সন্ত্রাসের রাজত্বে যা যা তৈরি করেছিল, যে সমস্ত সংস্কারগুলো তৈরি করেছিল কিনা সমস্ত জিনিসের পতন ঘটালো এবং একটা নতুন ধারার মানে সূচনা হলো, যেটাকে হোয়াইট টেরর বলা হয়, রিজন অফ হোয়াইট টেরর বা থার্মেডীয় প্রতিক্রিয়া। তো এটা 1794 27শে জুলাই থেকে মানে শুরু হয়, আর এটা কিন্তু চলে তোমার 14 মাস পর্যন্ত। তো রোবোস্পিয়ার যাকে দেখলাম আমরা যে রোবোস্পিয়ার কি করেছিল, গিলিটনের রাজাকে সরসলুইকে হত্যা করিয়েছিল। ঠিক আছে, আর এই রোবোস্পিয়ারকেই কিন্তু আবার গিলিটনে হত্যা করবে, আর রোবোস্পিয়ারের যতগুলো অনুগামী থাকবে তাদেরকে হত্যা করবে। রোবোস্পিয়ার যে সমস্ত নিয়ম কানুনগুলো তৈরি করেছিল সেইগুলো শেষ করবে। আর এই সময়তে কিন্তু আবার থার্মেডীয় প্রতিক্রিয়া যখন চলবে, হোয়াইট টেরর চলবে, তখন আবার ফ্যাকাল্টি অর্থাৎ শূন্যতা তৈরি হবে রাজনৈতিকভাবে। আর এই সময়টা দেখবে যে 1795 থেকে 99 পর্যন্ত নতুন সংবিধান অনুযায়ী 5 জন ডাইরেক্টর নিয়ে ডাইরেক্টরি শাসন শুরু হবে। এই 5 জন ডাইরেক্টরের মধ্যেই একজন হচ্ছে যে নেপোলিয়ান। তো এখান থেকেই তোমার নেপোলিয়ানের মানে সূচনা হচ্ছে অ্যাকচুয়ালি। তোমার এই 5 জনের মধ্যে কিন্তু নেপোলিয়ান একজন থাকবে যে কিনা সেনাপতি থাকবে, ঠিক আছে, সেনানায়ক থাকবে। তো এখানে 1795 থেকে 1799 পর্যন্ত সে অনেকগুলো অভিযান করবে। ঠিক আছে, যেমন তোমার মিশর অভিযান করবে, সেখানে মানে অনেকগুলো অভিযান করবে অ্যাকচুয়ালি। যদি আমরা নেপোলিয়ানের অভিযান দেখতে যাই তাহলে সেক্ষেত্রে আসবে, কিন্তু আমি যেহেতু ওপর বিষয়টা যাচ্ছি, অনেক বড় হচ্ছে, লেন্দি হচ্ছে, তার জন্য আমি অনেক কিছু বাদ দিচ্ছি। তো এখানে কিন্তু একজন থাকবে যে হচ্ছে নেপোলিয়ান, তার মানে এখানে নেপোলিয়ান থেকে শুরু হলো। তারপর 1799 থেকে 1708 পর্যন্ত এই শাসনের সুযোগে 3 জন সদস্য নিয়ে কনসুলেটের শাসন শুরু হবে। এখানে অ্যাকচুয়ালি তোমার মেন যে কনসুলেট থাকবে, 3 জন ব্যক্তি থাকবে। একজন থাকবে তোমার নেপোলিয়ান, একজন থাকবে অ্যাবেসিয়াস, আর একজন থাকবে রোজার ডুকাস। তো নেপোলিয়ানের যে দূরদর্শিতা সেটা কিন্তু সুযোগ নিয়ে অ্যাবেসিয়াস চাইবে যে সে রাজা হবে, সেখানে সম্রাট হবে, কিন্তু যদিও অ্যাবেসিয়াস সম্রাট হতে পারবে না, তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারবে না, কিন্তু নেপোলিয়ান একজন সম্রাট হবে। ঠিক আছে, তো এই সময়তে কনসুলেটের শাসন শুরু হচ্ছে। তার মানে ডাইরেক্টরি শাসন যখন দেখছি তখন 5 জন ব্যক্তি থাকছে, আর যখন কনসুলেটের শাসন দেখছি তখন 3 জন ব্যক্তি থাকছে। তো তার মধ্যে নেপোলিয়ান একজন থাকবে। ঠিক আছে, এবার তোমার অ্যাকচুয়ালি এখানে নেপোলিয়ানের আধিপত্য মানে শুরু হলো। তারপর তোমার নেপোলিয়ানের সংস্কারের মধ্যে দেখতে পাবে যে 1800 খ্রিস্টাব্দে সে ব্যাঙ্ক অফ ফ্রান্স তৈরি করে, তারপর প্রচুর গ্রন্থাগার তৈরি করে, ইউনিভার্সিটি তৈরি করে। এরপর আবার আর এক জায়গাতে 1801-এ দেখতে পাবে কনকর্ডট নামে একটা আপোস রফা, মানে যেখানে মানে অ্যাকচুয়ালি বিষয়টা কি হচ্ছে যে পোপের সঙ্গে তার আপোস রফা হবে। ঠিক আছে, কনকর্ডট নামে। তো ভূসম্পত্তি যত ছিল চার্চের সেইগুলো বাজেয়াপ্ত করা হয়েছিল, তারপর তাকে অ্যাসাইনেট দেওয়া হয়েছিল, কাকে, চার্চকে। তো চার্চের যে মতবিরোধ রয়েছিল, ঠিক আছে, তো এর সঙ্গে কিন্তু একটা আপোস রফা তৈরি করবে যেটা কনকর্ডট নামে পরিচিত নেপোলিয়নের দ্বারা। তারপর আবার তোমার 1802-এ ফ্রান্স প্লাস ইংল্যান্ড, মানে ফ্রান্স আর ইংল্যান্ডের মধ্যে একটা অ্যামিয়েন্সের সন্ধি হবে। ঠিক আছে, ইংল্যান্ডের সাথে একটা অ্যামিয়েন্সের সন্ধি হবে, বা যেটাকে অ্যামিয়েন্সের চুক্তি বলা হয়। ঠিক আছে, 1802-এ, এটা মনে রাখতে হবে। এই চুক্তিতে তোমার অ্যাকচুয়ালি বলা হবে যে ফ্রান্সের সঙ্গে ইংল্যান্ডের যে মতবিরোধ রয়েছে এটার কিন্তু সমাপ্তি ঘটাতে চায় ইংল্যান্ড। ঠিক আছে, তার জন্য তাদের মধ্যে একটা অ্যামিয়েন্সের সন্ধি হবে। এরপর দেখবে যে 1804 থেকে 1805 পর্যন্ত এবার এখানে একটা কোড নেপোলিয়ন থাকবে। ঠিক আছে,
কোড নেপোলিয়ন। তো 1804 খ্রিস্টাব্দে যে মানে কোড নেপোলিয়ন তৈরি হয়, অর্থাৎ মানে সাধারণ মানুষের জন্য সেখানে কি করবে না করবে এর ওপর ভিত্তি করে সে একটা গ্রন্থ মানে অ্যাকচুয়ালি সংবিধান রচনা করবে, ঠিক আছে, সেটাই কোড নেপোলিয়ন নামে পরিচিত। তো 1804 থেকে কিন্তু 15 পর্যন্ত নেপোলিয়নের সাম্রাজ্য প্রতিষ্ঠার যে মানে আলোচনা মানে অ্যাকচুয়ালি যে মনোভাব সেটা কিন্তু জাগ্রত করবে। অর্থাৎ আমরা এখানে দেখলাম যে যখন দেখলাম যে কি কনসুলেটের শাসন, তখন সে কিন্তু একজন মানে একজন সেনাপতি হিসাবে থাকছে। তারপর সেখানে তার আধিপত্য আস্তে আস্তে প্রতিষ্ঠা করছে, সে বিভিন্ন দেশে যাচ্ছে, কোথাও জয় হচ্ছে কোথাও পরাজয় হচ্ছে, এরকম পরিস্থিতিতে সে আবার মানে যখন আমরা তার অভিযানগুলো দেখব তখন দেখতে পাবো যে সে মিশর অভিযান করবে, সেখান থেকে আবার পরাজয় হয়ে সে ফিরে আসবে ফ্রান্সে। ফ্রান্সে ফিরে আসার পরে সে নিজেকে সম্রাট হিসাবে প্রতিষ্ঠা করবে, ঠিক আছে। তার মেন যে রিজন মানে সময়কাল চালু হচ্ছে সেটা হচ্ছে 1804 থেকে 1815 পর্যন্ত, অর্থাৎ এই সময়তে সে সম্রাট বলে ঘোষণা করবে। আর এই 1804 থেকে 15 পর্যন্তই তার যতগুলো মানে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলো, পর্তুগাল আক্রমণ বলো, স্পেন আক্রমণ বলো, তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে যে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বললাম, তারপর রুশ আক্রমণ, এইগুলো কিন্তু তার মেন অভিযানগুলো কিন্তু 1804 থেকে 15 মধ্যে চলবে। যেমন 1805 সালে কি হয়, ট্রাফালগারের যুদ্ধ হয়। এই ট্রাফালগারের যুদ্ধে ব্রিটিশ এডমিরাল লর্ড নেলসন নেপোলিয়ন ও স্পেনের যে মিলিত বাহিনী তাকে কিন্তু শোচনীয়ভাবে পরাজিত করে। অর্থাৎ 1805 একটা যুদ্ধ হবে যেটাকে ট্রাফালগারের যুদ্ধ বলা হয়। তো সেই যুদ্ধে ব্রিটিশ অ্যাডমিরাল লর্ড নেলসন, ঠিক আছে, মানে ব্রিটিশ সেনাপতি লর্ড নেলসন থাকবে সেই সময়, সে তাকে মানে তার সঙ্গে নেপোলিয়ন আর স্পেন একটা মিলিত বাহিনী থাকবে যাকে একবারে শোচনীয়ভাবে পরাজয় করবে এই নেলসন, ঠিক আছে। অর্থাৎ সেখানে কিন্তু নেপোলিয়নের পরাজয় ঘটলো, ঠিক আছে। এবার যেহেতু ব্রিটিশের কাছে পরাজয় ঘটলো, এবার কি হচ্ছে দেখো 1806 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বা যেটাকে আমরা কন্টিনেন্টাল সিস্টেম হিসাবে জানি। অ্যাকচুয়ালি যখন ট্রাফালগারের যুদ্ধে পরাজয় হলো নেলসনের কাছে, ঠিক আছে, তখন সে দেখলো যে ইংল্যান্ডের কাছে যে এত শক্তিশালী মানে শক্তিশালী আছে, নৌবাহিনী রয়েছে, তাকে পরাজয় করা অসম্ভব। অর্থাৎ সেই উদ্দেশ্য নিয়ে, ঠিক আছে, যেহেতু সে তাকে ডাইরেক্ট হাতে না মারতে পেরে তাকে পাতে মারতে চেয়েছিল, অর্থাৎ ডাইরেক্ট যেহেতু তাকে মারতে পারবে না, তার জন্য তার সমস্ত কর্তৃত্ব, অর্থাৎ সে কোথা থেকে এত শক্তিশালী হচ্ছে এই সমস্ত জিনিসটাকে, এই সমস্ত সিস্টেমটাকে অবরোধ করার জন্য সে 1806 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা শুরু হবে। তো এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা যখন চলবে তখন দেখব আমরা যে ফ্রান্স একটা ডিক্রি জারি করবে বা একটা নির্দেশ জারি করবে যেটাকে বলা হয় প্রথমে বার্লিন ডিক্রি। অর্থাৎ 1806 ফ্রান্স মানে নেপোলিয়ন বার্লিন ডিক্রি ঘোষণা করবে, যেখানে বলা হয় যে অর্থাৎ যে ডিক্রির মাধ্যমে বলা হয় যে ফ্রান্স ও মিত্র দেশ মানে ফ্রান্স ও তার যে মিত্র দেশগুলো রয়েছে কোনো নিরপেক্ষ দেশ ইংল্যান্ড জাহাজকে ও উপনিবেশ থেকে আসা জাহাজকে ঢুকতে দেবে না। অর্থাৎ ইংল্যান্ড হোক বা নিরপেক্ষ যে কোনো দেশ, ঠিক আছে, মানে ফ্রান্সের যে এতে আসবে মানে জাহাজগুলো যে তার কুলে আসবে সেইগুলোকে কিন্তু ঢুকতে দেবে না, যদি প্রবেশ করে তাহলে কিন্তু সেগুলো বাজেয়াপ্ত করা হবে, এটা জারি করলো। এবার বার্লিন ডিক্রি হলো। তারপর এর পরিবর্তে আবার ইংল্যান্ড কি করবে, ইংল্যান্ড অর্ডার্স ইন কাউন্সিল নামে একটা ডিক্রি জারি করবে, যেখানে বলা হবে যে
মানে এর উত্তর হিসাবে বলা হবে যে ফ্রান্স ও তার মিত্র দেশ যেগুলো রয়েছে তার বন্দরে যদি ইংল্যান্ডের এবং ইংল্যান্ডের যে মিত্ররা রয়েছে এই দেশে যদি কোনো জাহাজ যায় তাহলে কিন্তু কি করা হবে, অ্যাকচুয়ালি তাহলে কিন্তু তার যে মালপত্র রয়েছে সেগুলো বাজেয়াপ্ত করা হবে। এটা কে বললো? এটা বলছে তোমার ইংল্যান্ড। আর এটাও বলে যে যদি একান্তই যেতে হয় তাহলে কিন্তু তাকে লাইসেন্স তৈরি করতে হবে যাওয়ার জন্য এবং একটা ফিস দিয়ে যেতে হবে। এর পরিবর্তে আবার সেই ফ্রান্স মানে নেপোলিয়ান আবার একটা ডিক্রি জারি করলো, যেটা বলা হচ্ছে মিলান ডিক্রি। এই মিলান ডিক্রি জারি করে তোমার 1807-এ। তো মিলান ডিক্রির মাধ্যমে বলে আবার নেপোলিয়ান যে যদি কোনো মানে রাষ্ট্র ইংল্যান্ডের কাছে অর্ডার্স ইন কাউন্সিল অনুযায়ী কোনো লাইসেন্স নেই তাহলে কিন্তু তার যে সম্পদ রয়েছে মানে জাহাজে সেইগুলো কিন্তু বাজেয়াপ্ত করা হবে আবার। তারপর ওয়ারাস ডিক্রি বলে একটা জারি করবে, ফন্টেনব্লু ডিক্রি জারি করবে, যেখানে বলা হবে যে অর্থাৎ এই দুটি জারি অনুযায়ী যে নেপোলিয়ান নির্দেশ অমান্য যদি করে কোনো দেশ তাহলে কিন্তু তার যে সম্পদ রয়েছে সেইগুলোকে মানে মানুষের সামনে অর্থাৎ সেইগুলোকে ডাইরেক্ট আগুন লাগিয়ে দেওয়া হবে। এইটাই চলবে তোমার অ্যাকচুয়ালি মহাদেশীয় অবরোধ ব্যবস্থা 1806 থেকে। ঠিক আছে, তো ইংল্যান্ডকে শোচনীয় মানে ইংল্যান্ডের কাছে যেহেতু সে পরাজয় হলো, ঠিক আছে, তো তার জন্যই কিন্তু এর ফলস্বরূপ কিন্তু মহাদেশীয় অবরোধ ব্যবস্থা শুরু করবে তোমার নেপোলিয়ান। ঠিক আছে, তারপর এখানে দেখতে হবে যে 1807-এ পর্তুগাল আক্রমণ করবে, কারণ এই যে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা শুরু করেছে নেপোলিয়ান, কিন্তু এর ফলে যে বলছে যে তার মিত্র দেশগুলোর কাছে যা যেতে পারে না, অর্থাৎ তাকে যে পাতে মারার চেষ্টা করছিল নেপোলিয়ান, এর জন্য এবার যেহেতু তোমার পর্তুগাল হচ্ছে তোমার ইংল্যান্ডের মিত্র দেশ, ঠিক আছে, তো পর্তুগাল চায়নি যে তার যে উচ্চাকাঙ্ক্ষা রয়েছে এই ইংল্যান্ডের প্রতি যে উচ্চাকাঙ্ক্ষা রয়েছে আর নেপোলিয়ানের, তার কারণে কিন্তু তার অবরোধ ব্যবস্থা কিন্তু মান্য করবে না পর্তুগাল। যার ফলস্বরূপ তোমার পর্তুগাল আক্রমণ করবে। কার সাহায্য নিয়ে? তোমার এই পর্তুগাল আক্রমণ করবে তোমার স্পেনের সাহায্য নিয়ে। আর স্পেনের সাহায্য নিয়ে যখন পর্তুগাল আক্রমণ করবে তখন স্পেনের যে মানে ভিতরে যে একটা বিরোধ চলবে, মানে অ্যাকচুয়ালি তোমার রাজনৈতিকভাবে একটা তাদের মধ্যে শূন্যতা দেখা দেবে, কারণ উত্তরাধিকার নিয়ে স্পেনের মধ্যে যে এরপর কে রাজা হবে এইরকম তাদের মধ্যে একটা গোলযোগ দেখা দিবে। আর এই পরিস্থিতিতে দেখে কিন্তু তার দিকে মানে স্পেনের দিকে নজর পড়বে এই নেপোলিয়ানের। তখন স্পেনকে আবার মানে বাজেয়াপ্ত করার চেষ্টা করবে, স্পেনের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করবে নেপোলিয়ান, যেটা স্পেনীয় ক্ষত নামে পরিচিত। ঠিক আছে, তো এটা যাচ্ছি তার আগে তাহলে আমরা দেখলাম 1807-এ পর্তুগাল আক্রমণ করলো, যেহেতু অবরোধ ব্যবস্থাটা মান্য করেনি পর্তুগাল, তার জন্য পর্তুগালের উপরে। ঠিক আছে, এরপর 1807-এ আবার কি হচ্ছে, টিলসিটের সন্ধি স্বাক্ষর হচ্ছে নেপোলিয়ান আর রাশিয়ার রাজা জার আলেকজান্ডার, ঠিক আছে, তার সাথে কি টিলসিটের সন্ধি স্বাক্ষর হচ্ছে। ঠিক আছে, এবার এরপর কি হবে দেখো, তোমার এখানে চলে আসে 1812-তে। ঠিক আছে, তো যে টিলসিটের সন্ধি স্বাক্ষর হলো 1812-তে, সেখানে বলা হয় যে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা যেটা রয়েছে সেটা তাকে মান্যতা করতে হবে। কিন্তু এই পরিস্থিতিতে কিন্তু রুশও চাইতো না ইংল্যান্ডের সাথে সম্পর্ক খারাপ করতে, কারণ ইংল্যান্ড একটা মানে প্রতিপত্তি দেশ, তো সম্পর্ক খারাপ করতে যেহেতু চাইতো না, তার জন্য কিন্তু এই টিলসিটের সন্ধিটা যখন হলো তোমরা দেখলে বলে 1808-এ, সেটা কিন্তু আচ্ছা এখানে আছে 1807-এ টিলসিটের সন্ধি হবে। আর এই টিলসিটের সন্ধি কিন্তু ভঙ্গ করবে
তোমার 1812-তে, যার ফলস্বরূপ রুশ অভিযান করবে। তো রুশ অভিযান যাচ্ছি, তার আগে এখানে দেখে নিই যে 1808-এ স্পেনীয় খত, যেটাকে উপদ্বীপীয় যুদ্ধ বা পেনিনসুলার ওয়ার বলা হয়। আমি যেটা বললাম না যে পর্তুগাল যখন আক্রমণ করবে নেপোলিয়ান, তখন তার নজর পড়বে স্পেনের ওপরে, আর স্পেনের তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য তার ভাইকে আবার সেখানে রাজা করবে। তো এখানে তোমার অনেকগুলো কাহিনী রয়েছে, তো আমি যেহেতু ড্রাফট আলোচনা করছি তার জন্য আমি এর ভিতরে প্রবেশ করব না, ঠিক আছে? কারণ আমি কোনো একটা ইন্ডিভিজুয়াল টপিক নিয়ে এত বড় আলোচনা করা সম্ভব নাই ছোট্ট একটা ক্লাসের মাধ্যমে। তো কারণ উপদ্বীপীয় যুদ্ধ বলো, টিলসিটের সন্ধি বলো, পর্তুগাল আক্রমণ বলো, প্রত্যেকটা নিয়ে অবরোধ ব্যবস্থা বলো, প্রত্যেকটা নিয়ে একটা বিস্তারিত মানে 10 নম্বরের আসে, পরীক্ষাতে আসে 8 নম্বরে, ঠিক আছে? তো এত বড় আলোচনা করা সম্ভব নয়। আমি শুধু জাস্ট তোমাদেরকে একের পর এক ধারাবাহিকভাবে বিস্তারিতভাবে জাস্ট ঘটনাটা বলে যাচ্ছি, ঠিক আছে? তো 1808-এ যখন মানে পর্তুগাল আক্রমণ করবে, তখন তার নজর পড়ছে স্পেনের উপরে, এবং স্পেনের খত হিসাবে উপদ্বীপীয় যুদ্ধ চালু হবে, ঠিক আছে? তো সেই সময়তে একটু মানে এখানে আসছি, তার আগে আবার এখানে দেখি যে যখন টিলসিটের সন্ধি স্বাক্ষর করা হয়েছিল সেটা ভঙ্গ করা হলো, সে রুশ অভিযান করে। তো এখানে দেখো যে আমরা পোড়ামাটি নীতি বলে একটা জানি, যে যখন সে তার বিরাট সৈন্যবাহিনী নিয়ে নেপোলিয়ান কি করবে, রুশ অভিযান করবে, তখন রাশিয়া অর্থাৎ রুশের জনতা চাইতো না যে মানে তারা যুদ্ধ করতে। এই পরিস্থিতিতে ধরো যে এইগুলো দিয়ে প্রবেশ করছে এই সেনাবাহিনী নেপোলিয়ানের, তখন এই অবস্থাতে তারা ধরো যে এই জায়গাগুলোতে রয়েছে, ঠিক আছে, এইগুলোতে, আর এই ফাঁকা জায়গাগুলো ছিল, এইগুলোতে কিন্তু তারা আগুন লাগিয়ে দিবে, আর এই জায়গাগুলো কিন্তু পোড়া মাটি বলা হচ্ছে, যে এই জায়গাগুলোতে কিন্তু কোনো গাছপালা থাকবে না, মানুষজন থাকবে না, সব ভিতর দিকে চলে আসবে। এই যে নীতিটা, এটাকেই বলা হতো পোড়ামাটি নীতি। কারণ তারা ভাববে যে এইগুলোতে কোনো মানুষ না, এখানে কোনো মানে এখানে হামলা করে কোনো লাভ নেই, চলো ফিরে চলি, ঠিক আছে? এই যে নীতিটা, এই নীতিটাকে বলা হয় পোড়ামাটি নীতি, ঠিক আছে? তো তারপরে এখানে রুশ অভিযানে ব্যর্থ হবে তোমার নেপোলিয়ান, এখানে দেখলাম। তো এবার এই যে বিষয়টা দেখলাম যে সে পর্তুগাল আক্রমণ করলো, টিলসিটের সন্ধি স্বাক্ষর করলো, এটা ভঙ্গ করলে রুশ অভিযান করলো, স্পেনের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করলো, এমনকি সেখানে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল, তার ভাইকে রেখেছিল। তো সেখানেকার মানুষ ক্ষিপ্ত হলো, এখানকার মানুষ ক্ষিপ্ত হলো। তো এইগুলো ছিল তার পতনের একটা কারণ। তো তার জীবনের স্পেনীয় খত বলো, তার জীবনের মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলো, এইগুলো ছিল তার পতনের কারণ। অর্থাৎ সে সমগ্র ইউরোপটাকে তার শত্রুতে পরিণত হয়েছিল, যার ফলস্বরূপ সবাই মিলে তা একটা কি তোমার শক্তি সমবায় তৈরি করবে। 1815-তে ইউরোপীয় শক্তি সমবায় গঠন হবে, মানে অন্যান্য মানে যে সমস্ত দেশগুলো ছিল, অস্ট্রিয়া বলো, রাশিয়া বলো, স্পেন বলো, এরা সবাই মিলে নেপোলিয়ানের বিরুদ্ধে হবে এবং নেপোলিয়ানকে পরাজয় করবে। তো এর ফলস্বরূপ এখানে 1813-তে দেখো যে তোমার লিপজিগের যুদ্ধ হবে একটা, হ্যাঁ? তো লিপজিগের যুদ্ধ, যেটাকে ইংরেজিতে বলা হয় দ্য ব্যাটল অফ নেশনস, মানে অনেকগুলো দেশ মিলে, অর্থাৎ প্রুশিয়া, রাশিয়া, অস্ট্রিয়া, সুইডেন, এরা যৌথভাবে মিলে নেপোলিয়ানের ওপরে, কারণ নেপোলিয়ানের ওপরে তো সবাই ক্ষিপ্ত, রাশিয়া অভিযান করছে, ইংল্যান্ডকেই করছে, পর্তুগালকে, তারপর স্পেনকে, কারণ সবাই এই পরিস্থিতিতে সবাই তার উপরে ক্ষিপ্ত হয়ে আছে। তার কারণেই তো লিপজিগের যুদ্ধ হচ্ছে 1813-তে। মানে তোমার এই যে দেশগুলো দেখছো, তারা যৌথভাবে নেপোলিয়ানের বিরুদ্ধে কি করবে, লিপজিগের যুদ্ধ হবে, এবং তিনি পরাজিত হবে। অর্থাৎ অবশ্যই এতগুলো দেশের বিরুদ্ধে যদি লড়াই করে তাহলে নেপোলিয়ান পরাজয় হবে। আর এর ফলস্বরূপ কী হবে, 1814-তে ফলে ইউরোপীয় মিত্র শক্তির কাছে পরাজয় হলে সিংহাসন ত্যাগ করতে বাধ্য হচ্ছে, সিংহাসন ত্যাগ করতে সে বাধ্য, চাপে পড়ে ইউরোপীয় শক্তি সমবায়ের কাছে।
নেপোলিয়নকে ভূমধ্য সাগরে এলবা বলে একটা দ্বীপ থাকবে, সেখানে কিন্তু নির্বাসিত করা হবে, অর্থাৎ এলবা দ্বীপে তাকে রেখে আসা হবে। কিন্তু মনে রাখবে যে তাকে বন্দি করে তো রাখা হবে না, তাকে এমন জায়গাতে রেখে আসা হবে যে তার চারপাশে সমুদ্র রয়েছে, আর এখানে তাকে রাখা হয়েছে, এখানে সে শাসন করবে। আবার 1815-তে কী হবে, 1815-তে এলবা দ্বীপ থেকে সে আবার পালিয়ে আসবে, আবার এসে ফ্রান্সে কিন্তু সম্রাট সম্রাট মানে হিসাবে আবার প্রতিষ্ঠা হবে। আর সেখানে মাত্র 3 মাস, অর্থাৎ সেখানে মাত্র 100 দিন রাজত্ব করতে পারবে। ঠিক আছে। আবার যে দৃষ্টিভঙ্গি রয়েছে যে এই পরিস্থিতিতে কিন্তু মাত্র 100 দিনের রাজত্ব করতে পারবে, তার জন্য সেটাকে 100 দিনের রাজত্ব বলা হয়। ঠিক আছে। সেখান থেকে পালিয়ে আসছে দিয়ে এরপর 1815-তে কী হবে, ওয়াটারলুর যুদ্ধ হবে। ঠিক আছে। তো তাহলে দেখো 1815 সালে ওয়াটারলুর যুদ্ধ হচ্ছে, যেখানে ব্রিটিশ সেনাপতি ওয়েলিংটন, যেটা ঠিক আছে ওয়েলিংটনের হাতে নেপোলিয়ন চূড়ান্তভাবে পরাজয় হবে এবং তাকে আবার সেন্ট হেলেনা দ্বীপে কিন্তু নির্বাসিত করা হবে। এখানে কিন্তু তাকে বন্দি করে রাখা হবে সেন্ট হেলেনাতে। তাহলে যখন টিলসিটের যুদ্ধ হচ্ছে, আচ্ছা যখন লিপজিগের যুদ্ধ হচ্ছে, এখানে কি মিত্র যৌথ বাহিনীর কাছে পরাজয় হলো, তখন তাকে হেলেনা দ্বীপে এলবা দ্বীপে কিন্তু নির্বাসিত করে রাখা হলো। আবার সে ওখান থেকে পালিয়ে এলো ফ্রান্সে, দিয়ে মাত্র 3 মাস অর্থাৎ 100 দিন রাজত্ব করবে। ঠিক আছে। আবার তখন মানে যেহেতু তার দৃষ্টিভঙ্গি হচ্ছে যে যুদ্ধ করা, এই পরিস্থিতিতে কিন্তু আবার কী করবে, ওয়াটারলুর যুদ্ধ হবে। এইখানে ব্রিটিশ একজন সেনাপতি ওয়েলিংটন বলে একজন ব্যক্তি থাকবে, সেনাপতি থাকবে, তাকে শোচনীয়ভাবে পরাজিত করবে এবং কিন্তু তাকে আবার সেই মানে প্রথমে কিন্তু কোথায় রাখা হয়েছে, তাকে এলবা দ্বীপে, আর দ্বিতীয়বার তাকে হেলেনা দ্বীপে নির্বাসিত করে রাখা হবে এবং সেখানেই তার পরিসমাপ্তি ঘটবে এবং এর ফলে 1821-এ কিন্তু সেখানে তার মৃত্যু হবে হেলেনা দ্বীপেই। ঠিক আছে। আর সেখান থেকে সে পুনরুদ্ধার হয়ে আসতে পারবে না। এই যে আমরা পরিস্থিতিটা দেখলাম যে তোমার ইউরোপীয় শক্তি সমবায় তৈরি হলো। ঠিক আছে। তারপর তোমার সম্মিলিতভাবে মানে শক্তি সমবায় তৈরি হলো নেপোলিয়নের বিরুদ্ধে, কারণ সবাই দেখছে যে নেপোলিয়ন উচ্চাকাঙ্ক্ষী, ওর সঙ্গে যুদ্ধ করছে এবং একে অপরের সঙ্গে যুদ্ধ লাগাচ্ছে। এই পরিস্থিতিটা যাতে আর দ্বিতীয়বার না হয়, অর্থাৎ ইতিহাসের বুকে যাতে নেপোলিয়নের মতন উচ্চাকাঙ্ক্ষী, ঠিক আছে, কোনো সম্রাট আর তৈরি না হয়, এই উদ্দেশ্য নিয়ে কিন্তু অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে একটি ভিয়েনা সম্মেলন আহ্বান করা হবে। আর 1815-তে ইউরোপীয় শক্তি সমবায় গঠন করা হবে। মানে যৌথভাবে তারা চাইবে যাতে আর এই রকম সম্রাট যাতে উত্থান না ঘটে ইউরোপের মধ্যে, তার জন্য একটা ইউরোপীয় শক্তি সমবায় গঠন হবে। আর এই যে অস্ট্রিয়ার যে প্রধানমন্ত্রী থাকবে, এই একজন মেটারনিক বলে একজন থাকবে, তোমার ব্যক্তি থাকবে। তো মেটারনিকের ব্যবস্থা কিন্তু ওর অনুযায়ী হবে। তো যদিও আমার টপিক মেটারনিক ব্যবস্থা না, তো এটা স্কিপ করব। তো এইভাবে কিন্তু তার শক্তি সমবায়, অর্থাৎ তার যে সাম্রাজ্যের যে উচ্চাকাঙ্ক্ষা রয়েছে নেপোলিয়নের, কার পর কাকে আক্রমণ করলো, কী করলো না করলো, বিস্তারিতভাবে আমরা দেখলাম। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আজকের মতো গুড নাইট।